স্বাধীনতার পরবর্তী সময়ে একটা নির্বাচন বাদ দিয়ে প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে। শুধু 2014, 18 এবং 24-এর নির্বাচনটা সম্পর্কে আপনারা জানেন, এগুলো কোনো নির্বাচন ছিল না। এই নির্বাচনগুলো বাদ দিয়ে প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচনে জামাতের প্রতিনিধি ছিল। বোঝা যাচ্ছে জামাত সবসময় নির্বাচনমুখী দল। আমরা নির্বাচন চাই। এই নির্বাচনের জন্য একদিকে যেভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সংস্কারের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে একটা সুন্দর নির্বাচনের জন্য যেভাবে আমরা কাজ করছি, একইভাবে আমরা প্যারালালি আমরা কিন্তু নির্বাচনের প্রস্তুতির কাজটাও করে যাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী। এজন্য এই আমাদের আজকের যে খুলি বৈঠকটা হলো, এই খুলি বৈঠকটাও কিন্তু সেই নির্বাচনী প্রচারণার একটা অংশ, নির্বাচনের প্রস্তুতির একটা পার্ট। এই পার্ট তো হলো সকল রাজনৈতিক দলগুলোকে করছে এগুলো কাজ, এগুলোই তো নির্বাচনের কাজ। এই নির্বাচন এই কাজগুলোকে কোনোভাবেই যে আওয়ামী লীগকে এই খুলি বৈঠকের সাথে আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠা, এটা তো আমার বুঝে আসে না, এটার সাথে এটার সম্পর্কটা কি। আমরা তো এলাকার মানুষগুলোকে নিয়ে মানে খুলি বৈঠক করছি, তাদের কথাগুলো শুনতেছি, তাদের সমস্যাগুলো শুনতেছি, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান দেওয়া যায় সেটা নিয়ে তাদের সাথে আমরা মত বিনিময় করছি। এবং স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা এলাকার মানুষ আমার এই খুলি বৈঠকগুলো আসতেছে, তারা স্বতঃস্ফূর্ত হয়ে তারা তাদের সমস্যাগুলোর কথা বলছে, এটার জন্য তারা আবেদন করছে। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এখানে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার কোনো বিষয় নয়, বরঞ্চ আমি যদি বলি এই ঠাকুরগাঁয় আপনারাই জানেন হয়তো, এই যে বললাম যে মাঝে মাঝে আমরা বলি জন্য যে সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। সাংবাদিক ভাইদেরকে আমার অনুরোধ যে আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। এই জায়গায় বহু ঘটনা ঘটছে, মামলা বাণিজ্য হচ্ছে। আমি একটু আগেও আইনজীবীদের নিয়ে বসছিলাম, সেখানে তারা একদম মানে তথ্য সহ আমাকে দিল যে ব্যক্তিগত তাদের মধ্যে দ্বন্দ্ব, মামলার ভাইদের কাছে যে টাকা দাও নাহলে তোমাকে এই মামলায় ঢুকাই দেবো। আবার মামলারও নাকি এখানে ক্রাইটেরিয়া আছে, 3 ধরনের মামলা। কিছু সহজ মামলা বলতেছে যে ঠিক আছে তুমি টাকা দাও তাহলে এই সহজ মামলাটা তোমাকে দিয়ে দেবো, তাহলে তুমি একদিনের মধ্যে জামিন নিয়ে চলে আসতে পারবা। আবার আছে কিছু কঠিন মামলা, যে টাকা না দাও তাহলে ওই মামলাটা তোমাকে দিয়ে দেবো। এইভাবে থানায় নিয়ে যাচ্ছে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে আমি বলবো ওনাদের ব্যাপারেও কিন্তু অভিযোগ আছে, তারা এবং একটা রাজনৈতিক সংগঠন মিলিয়ে যৌথভাবে এখানে মামলা বাণিজ্য চালাচ্ছে। এবং আমরা দেখেছি যে এইখানে বিএনপির ঘরেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ দীর্ঘদিন অবস্থান করেছে, নিরাপত্তা নিয়েছে সেখানে, এবং কত কোটি টাকার বিনিময়ে তারা তাদের বাসায় আশ্রয় দিয়েছে, তাদের নিরাপত্তা দিয়েছে। এই ঠাকুরগাঁর মানুষ খুব ভালো করে জানে। তার মানে আওয়ামী লীগকে কে পৃষ্ঠপোষকতা করতেছে, আওয়ামী লীগকে কারা আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, কারা ব্যবহার করছে, এটা আপনারাই ভালো বুঝবেন, এলাকার মানুষরা ভালো জানে। জামাত ইসলামী কখনো এই কাজটি করে নাই। আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি ফেসিবাদীর বিরুদ্ধে। তারা আমাদেরকে ওই কত সরকার হলো 15 বছরের মধ্যে আমরা যখন আমাদের একের পর এক আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিচ্ছে, তখন আমাদেরকে বলতেছে যে আমরা ইয়ের সাথে আওয়ামী লীগের সাথে লিয়াজু করছি। তো আমরা তখন এই অভিযোগ আমাদের বিরুদ্ধে দিয়েছে, অথচ আমাদের নেতৃবৃন্দ একের পর ফাঁসি দিচ্ছে, আমাদের পঙ্গু করে ফেলতেছে, লক্ষ মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জেলখানে নিচ্ছে। এটা সবসময় একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয় তারা আমাদের ব্যাপারে এই কথা। বরঞ্চ প্রকৃত বিষয় হলো তারাই আওয়ামী লীগকে এখানে প্যাট্রোনাইজ করছে, তারাই আওয়ামী লীগের সাথে লিয়াজু করছে, টাকার বিনিময়ে তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আমার কাছে মনে হয় কিছু কিছু জায়গায় সরকার কিছুটা সফল, কিন্তু অধিকাংশ জায়গায় সরকার এখন পর্যন্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। কারণ এই সংস্কার প্রক্রিয়াটা আরও দ্রুতগামী হওয়ার কথা ছিল। যদিও এখানে কথা আছে অবশ্য যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে সরকারের পক্ষে এককভাবে মানে সংস্কারটা শেষ করে নির্বাচন দেওয়া সম্ভব না। এখানে মানে আমাদেরও দায়িত্ব আছে। তারপরেও বলি যে আসলে এখানে সরকার যে ক্ষেত্রে বিশেষ করে ফ্যাসিস্টের দোসর যারা এখনো বিভিন্ন প্রশাসন, সচিবালয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কিন্তু তারা এখনো বসে আছে। আমরা বারবার বলছি কোনো এক অজানা কারণে তাদেরকে কিন্তু ওই জায়গাগুলো থেকে তাদের অপসারণ করা হচ্ছে না। আমি মনে করি এই ক্ষেত্রে সরকার ব্যর্থ। এরপরে বিচার প্রক্রিয়াটা নিয়ে আমি মনে করি এখন পর্যন্ত সরকার ব্যর্থ। এই বিচার প্রক্রিয়াটাকে যেভাবে এগিয়ে নেওয়ার কথা ছিল আরও দ্রুতগামী করা কথা ছিল। এতদিনে তো 1 বছরের মধ্যে বহু আসামি মানে বহু মামলা রায় হয়ে যাওয়ার কথা ছিল, এখন পর্যন্ত কিন্তু সেটা হয়নি। এখানে সরকার ব্যর্থ। তারপর জুলাই সনদ, যেটা গণমানুষের দাবি, এত বড় একটা আন্দোলন হলো, এত বড় একটা গণঅভ্যুত্থান হলো, এই গণঅভ্যুত্থানের কোনো স্বীকৃতি এখন পর্যন্ত নেই। এই গণঅভ্যুত্থানের ভূমিকা নিয়ে কোনো সনদ নেই। আগামী দিনের যে নতুন বাংলাদেশ যেই উদ্দেশ্য সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান, সেটার কোনো স্বীকৃতি নেই। তাহলে এটা তো দায় অবশ্যই গভর্নমেন্টকে নিতে হবে, সরকারকে নিতে হবে। এর পরেও আমি বলবো গভর্নমেন্টে আরও কিছু দুর্বলতা হলো আমরা ইদানিং লক্ষ্য করছি।
এতে করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের অবিশ্বাস বাড়ছে, তাদের প্রতি সন্দেহ সংশয় বাড়ছে। কারণ আপনারা জানেন যে তারা একটা রাজনৈতিক দলের প্রতি একটু বেশি যেন তারা সহানুভূতিশীল, তাদেরকে একটু বেশি স্পেস দিচ্ছে সব জায়গায়। এতে করে দেশের মানুষের কাছে একটা বিশ্বাস তৈরি হয়েছে এইভাবে চলতে থাকলে তো ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। এটা যখন বুঝতে পারে দেশের মানুষ, প্রশাসনিক কর্মকর্তারা যখন বুঝতে পারে, তখন তো তারা ওই দলের হয়ে কাজ করবে।